স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। মে দিবসে খোদ রাজধানীতে দুজন নির্মাণ শ্রমিক কর্মস্থলে নিহত হলেন। এরপর এলো কারণ বাজারে আগুন লাগার খবর। এসব নিয়ে আজকে আলোচনা অধিকার। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিপিইউজের সাবেক সভাপতি জনাব রুহুল আমিন গাজী, আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রাজা, আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোসাফ ফিরোজ এবং ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। স্বাগত আপনাদের। আমরা আপনাদের কাছে যাওয়ার আগে আপনারা সবাই জানেন যে কারণ বাজারে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। আমাদের সহকর্মী শাকিল আব্দুল্লাহ সেখানে আছেন। আমরা একটু দেখে আসি যে শাকিল, সর্বশেষ কি খবর, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে কিনা? শাকিল, আমরা দমকল কর্মীদের সাথে কথা বলেছি। আমার পেছনে মূলত এতক্ষণ আপনিও আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন, পেছনে অনেক আগুনের দাউ দাউ শিখে দেখেছেন। এখন আগুন পুরোপুরি না নিভে গেলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে দমকল কর্মীরা বলেছেন। যতগুলো দোকান রয়েছে সবগুলো দোকান থেকে আগুনের সেই দাউ দাউ শিখা, লেলিহান শিখা নেই, তবে ধোঁয়া উঠছে। এবং দমকল কর্মীরা এবং পাশাপাশি এখন মূলত যারা এতক্ষণ যারা স্বেচ্ছাসেবী ছিল তারা মূলত এখন যে যার দোকানগুলো। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরে আরো আপনার কাছ থেকে আরো জানতে পারবো। আমরা একটু স্টুডিওতে ফিরে আসি। আমি রুহুল আমিন গাজী, জনাব রুহুল আমিন গাজী, আপনার কাছে জানতে চাইবো যে আজকে মে দিবস উপলক্ষে আপনি দেখেছেন যে শ্রমিকদের অধিকার, আমরাও নিজেদেরকে শ্রমিকই কনসিডার করি, সেই হিসাবে শ্রমিকদের অধিকার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলেছেন, মাননীয় বিএনপি চেয়ারপারসন তিনি আরেক ধরনের কথা বলছেন। আপনার কাছে কার কথা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে? একজন শ্রমিকের পার্সপেক্টিভ থেকে, আপনি যেহেতু আমাদের নেতা, আমাদের শ্রমিকের পার্সপেক্টিভ থেকে কার বক্তব্য আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে? এই দুইজনের আলোচনাটা ওনারা করুক। আমি দুইজনের, একজন বর্তমান প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী, এত বড় মাপের নেতাদের সম্পর্কে আলোচনা নাইবা করলাম। কিন্তু আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি শ্রমজীবী মানুষ হিসেবে, অবশ্যই আমরা শ্রমজীবী মানুষ, আমাদের অবস্থাটা খুব করুণ। যে দেশে 123% বেতন বৃদ্ধি হয়ে যায় 8% লোকের, বাকি রেস্ট অফ দি 92% লোকের কি হবে আমাদের সরকার বা কেউ যখন ভাবে না, এটা একটা দুর্ভাগ্যজনক বড় কারণ। আজকাল শ্রমজীবী মানুষের শ্রমিক সংগঠনের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আদমজি জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রমজীবী মানুষের অধিকার বলার কথা বলার তো আজকাল শ্রমিক নেতাদের দেখি না কাউকে। কারণ আজকে দেখেন, আজকে যতগুলি ধর্মঘট হয়, লঞ্চ ধর্মঘট হয়, ভেসেল ধর্মঘট হয়, কোথাও কিন্তু কোনো নেতা খুঁজে পাওয়া। আমাদের দর্শকদের জন্য একটু বলুন, আদমজি জুট মিল কখন বন্ধ হয়েছিল? আদমজি জুট মিল এটা তো বন্ধ হয়েছে, মানে সালটা যদি একটু বলতেন। এটা আমার মনে হয় ঠিক এরশাদ রেজিমের ঠিক সময় বন্ধ হয়েছে। আদমজি জুট মিল তারপরে বন্ধ হয়েছে, মানে বিএনপির আমলে সে বন্ধ হয়েছে। এটা আগে থেকেই লুজিং কনসার্ন ছিল, সেই সময় বন্ধ হয়েছে। তো এই যে বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রমিক নেতারা আদমজি জুট মিলকে কেন্দ্র করে যে সমস্ত আমরা শ্রমিক নেতাদের তৎপরতা দেখেছি, এখনো দেখি টিভি টেলিভিশনে কিছু কিছু রাজনৈতিক দল নেতা শ্রমিক নেতা হিসেবে আসেন, কিন্তু তাদের শ্রমজীবী হিসেবে কোন কর্মকর্তা দক্ষ করি না। আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের অবস্থাটা কি? আমরা আজকে যে অষ্টম মজবুর একটা ছিল সম্ভবত শিল্পে, সেখানে আমি নিজে কমিটির মেম্বার ছিলাম। আমরা সুপারিশ করেছিলাম যে চ্যানেলগুলির জন্য আলাদা একটি স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করা হোক। এটা কিন্তু সরকারের গ্যাজেটে অনুমোদন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই জিনিসটা এই তথ্য মন্ত্রণালয় এটা ওয়ার্কআউটই করলো না এবং কোনো কমিটিও করলো না, করলো না। আমার মনে হয় যে গাজী ভাই, আমরা একটু আবার আপনার কাছে আসি। ইশতিয়াক ভাই, আমি একই প্রশ্নে আপনার কাছে আসতে চাই যে আজকে মে দিবস উপলক্ষে আপনি দেখেছেন যে দুজন প্রধান নেত্রী বাংলাদেশে কথা বলেছেন, আপনার কাছে কোন বিষয়টি গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং আপনি কি মনে করেন কিনা যে শ্রমিকদের অধিকার ধীরে ধীরে লুপ্ত হচ্ছে বাংলাদেশে? ধন্যবাদ। শ্রমিকদের অধিকার লুপ্ত হচ্ছে কিনা সেটার চেয়ে বড় কথা শ্রমিকদের এখন কোনো অধিকার আছে কিনা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুই নেত্রী তাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কথা বলেছেন, কিন্তু আপনি যদি বাস্তবতার দিকে তাকান, সর্বশেষ যে হাউজহোল্ড সার্ভেটা হয়েছিল, ইকোনমিক হাউজহোল্ড সার্ভে, সেখানে কিন্তু শ্রমিকের ন্যূনতম যে মজুরি দেখানো হয়েছে সেটা কিন্তু 5,000 কিছু এদিক সেদিক হবে। সম্প্রতি যে বেতনটা বেড়েছে, যেটা বলা হয় যে ন্যূনতম মজুরি, সেটাও কিন্তু সর্বত্র কোথাও দেওয়া হয় না, সেটাও কিন্তু অত্যন্ত কমগুলোর একটি। দেখেন, মাত্র 3% অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে থাইল্যান্ডে শ্রমিকের ন্যূনতম মজুরি আজকে যেটা অ্যানাউন্স করা হয়েছে, সেখানে 15,000 বাথ, যদি 2 টাকা করেও ধরি তাতেও কিন্তু 30,000 টাকা। কিন্তু আপনি জানেন থাইল্যান্ডের সাথে আমাদের যে মুদ্রা বিনিময়, সেটা মিনিমাম 2.5 থেকে 3, তাই হবে বোধহয়। সেখানে বাংলাদেশে আজকে শ্রমিকের ন্যূনতম মজুরি তাহলে কত? 30,000 টাকা যদি থাইল্যান্ডের শ্রমিকের ন্যূনতম মজুরি হয়, আজকে বাংলাদেশের শ্রমিকের মজুরি কত? এটা তো হলো অর্থনৈতিক দিকটা। আর একটা হলো শ্রমিকের অধিকারের যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, সেইখানে আপনি যদি যে কোনো জায়গায় আপনি দেখবেন, খুলনাতে যে সম্প্রতি পাটকল শ্রমিক ধর্মঘটটা হলো,
লঞ্চ ধর্মঘটটা যেটা বাংলা ঢাকায় হলো বা বরিশালে হলো, কোথাও কিন্তু শ্রমিক নেতা আপনি খুঁজে পাবেন না। সব জায়গায় কথা বলছে কিন্তু মাঝখানের লোকজন, যারা আসলে শ্রমিকও না, যারা আসলে। কিন্তু ইশতিয়াক ভাই, এই কথা তো সত্য, আপনি দীর্ঘদিন এই বিষয়ে নিয়ে কাজ করছেন, এই কথা তো সত্য যে আমরা দেখি যে খুলনা বা পাটকলের কথা যদি আমরা দেখি, যতজন শ্রমিক আমাদের প্রয়োজন তার অন্তত 4.5 গুণ, 5 গুণ, 10 গুণ আমরা বিভিন্ন সরকার নিয়ন্ত্রিত কারখানাগুলিতে শ্রমিকের নাম পাচ্ছি, এবং সেইগুলিতে আসলে জড়িত সেই থাকছেন জায়গাটা আমি যেতে চাচ্ছিলাম। রাজনৈতিকভাবে। আপনি 1000 কোটি টাকা বরাদ্দ করলেন তাদেরকে পয়লা বৈশাখের আগে তাদের বেতনটা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন এই 1000 কোটি টাকা পুরোটাই কিন্তু শেষ পর্যন্ত নষ্ট হবে। আপনি তো টাকা দিবেন কিন্তু এই টাকা কোনো কাজে লাগবে না। কারণটা হলো এখানে যে পরিমাণ শ্রমিক আছে, মিলগুলো যে পরিমাণ উৎপাদনশীলতা দিতে পারে, আর একই পাশাপাশি আপনি যদি প্রাইভেট মিলগুলো দেখেন সেই অঞ্চলে অনেক বেশি বা অন্য কোনো কারখানা। দিওয়াই, আমি আপনার কাছে আসতে চাই ইশতিয়াক ভাইয়ের প্রশ্নের ধারাবাহিকতাতে। আমি বলতে চাই যে এই যে শ্রমিকদের অধিকার নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনাকে আপনার পর্যবেক্ষণ দেখতে যাবে। আমাদের প্রধান দুই নেত্রী আজকে কথা বলেছেন। আমি যেটা দেখছি যে সত্যি কথা বলতে শ্রমিক বলতে আসলে বিভিন্ন পেশার যারা বিভিন্ন ধরনের কর্মী আছে বা শ্রমিক আছে, সবারই অধিকার তো আজকে ভুলুণ্ঠিত। আজকে এটা কোনো দল না, কোনো আমল না, সব আমল থেকে আস্তে আস্তে একদম নিঃশেষ পর্যায়ে। এবং সবচেয়ে দুঃখজনক কি, রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করার কথা, তাদের অধিকার সংরক্ষণ করার দরকার, তারা তো করছেনই না। ইভেন আমরা যারা পেশাজীবী বিভিন্ন সংগঠন আছে, সংগঠনের নেতারা রাজনৈতিকভাবে বিভক্ত, তারা সত্যিকার অর্থে পেশাকেই প্রতিনিধিত্ব করছে না। আপনি দেখেন, আমি ধরেন অমুক একটা চিকিৎসক প্রতিষ্ঠানের আমি নেতা, আমি কি আমার গায়ে যতটা না ওই পেশা, বড় বেশি আমার গায়ে আওয়ামী লীগ বা বিএনপির ছাপ। তো যখনই কি আমি নিজের দল হয়ে যাই, তখন তো দল যা করবে আমি তো তাই সেটা অনুসরণ করব। আমি তো তখন আমার পেশার কর্মীদের বা শ্রমিকদের তো প্রতিনিধিত্ব করব না। সুতরাং এই যে পেশাজীবী সংগঠনগুলো যে রাজনৈতিককরণ হওয়ার মধ্য দিয়ে শ্রমিকদের অবস্থাটা আরো করুণ হয়ে গেছে। আপনার কাছে মনে আছে স্কপ, যখন কি রাজনৈতিক দলগুলো নীরব ছিল, স্কপ কিন্তু খুবই শক্তিশালী ছিল। একসময় কিন্তু আমাদের সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনগুলো যখন খুব শক্তিশালী ছিল, কিন্তু আজকে কি তাই আছে? কিন্তু আজকে সবার গায়ে রাজনৈতিক তকমা। কিন্তু গাজী ভাই বিএনপি করলে সেটা সাংবাদিকদের কি অসুবিধা? গাজী ভাই বিএনপি করুক, আমাদের তো কোনো অসুবিধা। সাংবাদিকরা যদি আন্দোলন করে বিএনপির কোন নীতির বিরুদ্ধে, তখন গাজী ভাই নাও থাকতে পারে। আমার তো আস্থার জায়গাটা সংকট থাকতেই পারে। কিন্তু গাজী ভাইরা যখন আলাদা হলেন, আপনারা যারা ছিলেন সেই সময় তো আপনারাই গাজী ভাইয়ের হাত শক্তিশালী করেছেন, অথবা গাজী ভাইয়ের বিপক্ষে যিনি আছেন তারাই শক্তিশালী। আপনারা কেন করলেন? আমি জেনারেল বলছি যে এইটা আমাদের আত্মসমালোচনা, আমরা সবাই এটার মধ্যে যুক্ত, আমাদের ব্যর্থতা আছে। আমরা সেই ব্যর্থতা যদি ব্যক্তিগতভাবে আমি বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগ ছিল তার থেকে বের হয়ে আসা রিপোর্টার গঠন করা, সেটা অন্য বিতর্ক। আমি এই বিতর্ক হচ্ছে না যে রিপোর্টার। কিন্তু আপনি মনে করছেন যে এই যে রাজনৈতিক বিভক্তি, এইটা আমাদের শক্তি অনেক ক্ষয় করেছে। আমাদের শুধু সাংবাদিক না, সাংবাদিক, চিকিৎসক, সমস্ত দেখেন রাজনৈতিকভাবে বিভক্ত। সত্যিকারের পেশাজীবী শুধুমাত্র পেশার প্রতিনিধিত্ব করে এইরকম ব্যক্তিগুলো আর নাই। সারা পৃথিবী তো রাজনৈতিকভাবে বিভক্ত, লেবার, কনজারভেটিভ তো আমরা সব জায়গার মধ্যেই পাই, তাদের তো কোনো অসুবিধা হয় না। আমরা রাজনৈতিকভাবে বিভক্ত হলে আমাদের অসুবিধা কেন হয়? যদি তুলনা দেন, তাদের একটা আদর্শ থাকে, সে আদর্শ নিয়ে ফাইটটা করে। আমার এখানে সে আদর্শের একটা সংকট আছে। যে আপনি বলছেন বিভক্তির সংকটটা আমরা গত এই 20-22 বছরে যে আমরা ভুগতেছি। আপনি যে এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলছিলেন, স্কপের মতো আরেকটা শক্তিশালী প্রতিষ্ঠান ছিল আপনার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে, যেটা শামসুল হক চৌধুরীর নেতৃত্বে ছিল, হ্যাঁ, সমন্বয় পরিষদ, আইনজীবী সমন্বয় পরিষদ। আপনি যদি দেখেন, এরপরে যখন স্বৈরাচারের পতন হলো, আমরা গণতন্ত্রে উত্তরণ করলাম, কিন্তু এই 92 থেকে এসে দেখা গেল আমাদের প্রতিটা প্রতিষ্ঠান, যেটা দিউবাই টাচ দিলেন, শিক্ষক, সাংবাদিক, আপনার ডাক্তার, চিকিৎসক, সাথী, বিএমএ যা আছে, এই যে সব যে বিভক্ত হলো, এই বিভক্ত হওয়া এটা রাজনৈতিক দলগুলো সব সময় চাবে, সরকারে যারা থাকে, যে এই শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া। কিন্তু আর আমাদের নেতারা সেই টোপে পা দিয়ে নিজেদেরকে বিভক্ত। কিন্তু একটা কথা আমাকে একটু বলবেন যে মানে আমরা সবসময় বিভক্তির বিপক্ষে কথা বলি, কিন্তু বিভক্তই থাকি, এর কারণ কি? এর কারণ হলো আমরা কেউ বেনিফিশিয়ারি হই, কেউ প্রাইস পোস্টিং পাই, কেউ সরকারের তাবেদারি করে জমি পাই, বাড়ি পাই, অথবা সরকারি পোস্ট পজিশন পাই। এটা আমাদের নেতাদের কারো আমি রুহুল আমিন গাজী আমাদের এখানকার একজন নেতা, তার সামনেই বলছি, এই ধরনের সুযোগ সুবিধা নিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এখানে কোনো পেশার স্বার্থ আর তো কিছু না, এই কারণে আমরা একসাথে হতে পারছি। এবারে গাজী ভাই বিভক্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেন, কিন্তু গাজী ভাই বিভক্তি থেকে যাচ্ছেন। আমি তাদের অভিযোগের ব্যাপারে একমত এই কারণে, এই বিভক্তির কারণে পেশাদারিত্ব হিসেবে আমরা মিডিয়ার লোকরা
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। যত লোক ক্ষতিগ্রস্ত, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই বিভক্তির কারণে। এবং আমরা বিভক্তি হয়েছি, এমন বিভক্তি রাজনৈতিকভাবে এমন আমাদের মধ্যে আত্মীকরণ ভাবে রাজনীতি ঢুকে গেছে, মানে ওই নেতা নেত্রী কি বলে দিলেন বাইরে আমার বিবেক একদম লোপ পেয়ে যায়। বলেন না, আমি তো বলেই না। সাগররুনি নিয়েও তো এখন আমরা যদি এই ওটা ইস্যুতে দেখে আমরা ভুল বোঝাতে পারলাম ভুলটাই না। আমি বলবো, এমন একটা চলে গেছে। এবং সাগররুনি নিয়ে আমরা যে আন্দোলনটা করলাম, এটা কিন্তু সাংবাদিক এবং পুরো মিডিয়া কিন্তু এক জায়গায় নিয়ে আসছিল। আবার দেখেন এই আন্দোলনটা কিন্তু আবার আমরা হোঁচট খেয়ে একদম শেষ করে দিলাম আন্দোলন। জায়গায় পার্থক্য থাকে। হ্যাঁ, মৌলিক জায়গায়। এখন না, মৌলিক জায়গায় পার্থক্য থাকুক, কিন্তু পেশাদারিত্বের জায়গায় আমাদের মধ্যে ঐক্য না, না, থাকবে এটা না কতটা কেন? deteriorate করছে একটা আপনি উদাহরণ যেটা দেই, বলছেন গাজী বিদেশে, ভাই, হ্যাঁ, একটু আপনার অ্যাড করি কতটা ডেটুরেট করলে পরে আমাদের এই সাংবাদিক নেতাদের, একজন নেতা আমি নাম বলবো না, প্রধানমন্ত্রী যে আমাদের অনুষ্ঠানে আসেন না ডিউজে বিউজের কাউন্সিলে, তার সামনে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে লিখবো। আমাদের নেতার ভাষা যদি সেই না, তার রকম নাম আপনি হয়- বলবেন না কেন পিন্টু ভাই? হ্যাঁ, না, এটা না, তাহলে না, না, আমি আপনি কাগজটা নিয়ে আসতে যিনি হতো। এই কথা বলতে পারেন তার নাম আপনার তো বলতে আমি হবে। কাগজটা যদি নিয়ে আসতে আচ্ছা, পারতাম তার কাগজ আমি নিয়ে আপনাকে আসতে দেখাতাম। আমি একটু ইশতিয়াক ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনিও কি মনে করেন যে এই বিভক্তির কারণেই আসলে মানে এই সাংবাদিকদের অধিকার যদি আমরা বলি, সকল পেশাজীবীদের অধিকারের কথা দিব আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ছিলাম, আমি তখন সাবির মোস্তফা, এখন যিনি বিবিসিতে আছেন, আমরা দুজনের উদ্যোগে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি লাইনে বিভক্তি হয়েছে, আমরা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি আলাদা সাংবাদিক ইউনিয়ন করেছিলাম। সেটার নাম দিয়েছিলাম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জার্নালিস্ট ইউনিয়ন, যেটি এখনো কার্যকর আছে। এবং যে কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সহ নিয়ম নীতি মেনে চলা হয়, তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান আমি বলছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। এর কারণটি হলো খালেদ মহিউদ্দিন, সেখানে এই আওয়ামী লীগ বিএনপির দুর্দান্ত প্রতাপশালী নেতাদের কোনো মানে প্রবেশাধিকার নাই। সেখানে একটি আলাদা ইউনিয়ন কাজ করছে, রেজিস্টার্ড ইউনিয়ন। তখন আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি আজ করতে পেরেছিলাম যে এই যে বিভক্তি, এই বিভক্তি যতটা না আদর্শের, ও বলছিল যে আদর্শের কথা, আদর্শের সংকট তো প্রচন্ড, তার চেয়ে অর্ধেক বেশি হলো লোভের। এরা এক একজন এক একটা কনস্টিটিউয়েন্সির মালিক হওয়ার জন্য এই নেতারা ইউনিয়নকে বিভক্ত করেছে এবং সাংবাদিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। এবং তাদেরকে আপনি সাগররুনির হত্যাকাণ্ড কোনো ইস্যুতে তাদেরকে মঞ্চে বক্তৃতা দিতে আনবেন, আমি নিজে পরিচালনা করে দেখেছি, তাদের নামগুলো বলতে হয় এমন ভাবে যেন এক একজন রাজনৈতিক নেতা। তারা যে সাংবাদিক তার চেয়ে বড় পরিচয় হলো তারা নেতা। এবং তারা কিন্তু এক টেবিলে খায় দায় সবকিছু করে, কিন্তু দুটি ইউনিয়ন অত্যন্ত অত্যন্ত সৌহার্দ্যের সাথে বিভক্তি করে রেখেছে, কারণ তারা স্বার্থের জায়গায় গিয়ে তারা দিবু ভাই এই বিভক্তিকে এনজয় করছেন। দিবু ভাই এই সৌহার্দ্যের বিভক্তিটি সব প্রথম বলেছিলেন যে মানে এখানে আলোচনায় তুলছিলেন। আপনার কাছেও কি মনে হয় সৌহার্দ্যের একটি মিলঝিলের বিভক্তি? না, এটা তো মানে রাজনৈতিক স্বার্থ, যে সৌহার্দ্যের বিভক্তিটা এটা ভালো কথা বললেন দলীয় আসলে। রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থের কারণে এটার বিভক্তি, এখানে কোনো আদর্শের কোনো কারণ নেই। আদর্শ যদি থাকতো তাহলে সাংবাদিক ইউনিয়ন মানে অন্য পেশা আমি বাদ দিলাম, অন্তত সাংবাদিক ইউনিয়নের বিভক্তিটা কোনোভাবেই কাম্য ছিল না। এটা আমাদেরকে প্রত্যেককে ব্যথিত করে। ইভেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী উনি নিজেও স্বীকার করেছেন, কিন্তু এটা ওনাকেও ব্যথিত করছে। কিন্তু এটা তো তার একার বিষয় না, হয়তো তিনি, তার আকাঙ্ক্ষা আছে কিন্তু তিনি পারছেন না। আমরা অনেক কষ্ট করে, আপনারা জানেন যে প্রেস ক্লাবে মেম্বারশিপ হওয়ার কারণে আমরা সর্বদলীয়ভাবে আন্দোলন করেছি। আন্দোলন থেকে আমরা সফল হয়েছি বা হয়নি, তারপরে আমরা অনুধাবন করেছি যে সমস্ত রিপোর্টাররা আমরা দল মুক্ত থাকবো, দল মুক্ত থাকবো। তার মানে আমরা দলকে ঘৃণা করছি না, কিন্তু আমরা দল মুক্ত থেকে আমরা আমাদের পেশার মানুষের অধিকার সংরক্ষণের জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমি একটু পিন্টু ভাইয়ের কাছে যাই, একটা বিরতি নিয়ে ফিরে এসে যে পিন্টু ভাই, আমরা সংবাদ সম্মেলনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সময় আমরা সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনকে যতবার প্রশ্ন করতে সুযোগ পাওয়া গেছে, আমরা সেই এটা শুনবো যে এই ব্যাপারে নেতৃত্ব কিন্তু মুরব্বীরাই দিচ্ছেন, যে আসলে কতটা প্রশ্ন কত নমনীয়, কত মুরব্বী সম্পাদকরা দিচ্ছেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে শুনতে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জায়েদুল হাসান পিন্টু ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি বিভক্তি নিয়ে বিরতির আগে যে প্রশ্ন ছিল সেটা নিয়ে আপনি যদি একটু আলোচনা করতেন। দেখেন, প্রথমত বললাম যে একটা রাজনৈতিক লেজুর ভিত্তি হচ্ছে হলো আপনার সুবিধার জন্য, আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি প্রশ্ন তুলেছিলেন, এই যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স বিভিন্ন সময় বা বিরোধী দলীয় নেত্রী বা বিএনপি চেয়ারপারসনের প্রেস কনফারেন্সে প্রশ্ন উত্তর পর্বগুলো, এটা হওয়ার মূল কারণ আমি যেটা দেখি, প্রথমত আমাদের সম্পাদকদের সেই ধরনের আগের মতো মেরুদণ্ড আমি দেখি না। আমি 2-4 জন সম্পাদক পাই না যাদের পিছনে দাঁড়ানো যায়। একসময় আমরা নাম শুনতাম, আমরা যখন এই প্রফেশনে আসছি ধরেন এই 26-27 বছর আগে, কিন্তু এখন 1-2 জন সম্পাদক ছাড়া এরপরে সম্পাদক নাম খুঁজে পাই না। এটা দুঃখজনক হলেও সত্যি, আদর্শ বা অনুসরণ করার মতো। দ্বিতীয়ত, মালিকরা যখন সম্পাদক বনে যান
এমনি প্রতিষ্ঠানের মালিক যিনি একজন ব্যবসায়ী, কিন্তু তিনি ব্যবসায়ী হিসেবে মালিক হয়ে মানে ওই সম্পাদক হয়ে যাচ্ছেন। উনি যখন সম্পাদক হয়ে যান, তার নানান ব্যবসার সুবিধার জন্য উনি তখন প্রধানমন্ত্রীর কাছে ভিড় জমাতে চান। আমি এমনও কথা শুনেছি, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে গিয়ে সম্পাদক পরিষদের সদস্যরা কোনো সম্পাদক তার বিল্ডিং 16 তলা থেকে 18 তলার পারমিশন হচ্ছে না কেন, তার তেজগাঁয়ে জমি পাচ্ছে না কেন, সাংবাদিকদের মানে অধিকার নিয়ে কথা না বলে তাদের বিজনেসের এই বিষয় নিয়ে কথা বলে। সংবাদ সম্মেলনে বা তিনি লোন পাচ্ছেন না কেন? বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে সম্পাদকরা জানি বা কেন, মানে তাদের যাওয়ার কি কথাই তো না, মানে তারা এই যে কেন যায়? কাছে যেতে হবে, তার কাছে যেতে পারলে কোনো এক সময় যদি আরো বেশি কাছে যাওয়া যায়, তারপরে তার লোন সেকশনের বিষয় থাকে। ওই যে বললাম, তার সাংবাদিকতার বাইরের যে কর্মকাণ্ড, আর উনি যখন মালিক, তার উনি মিডিয়ার সম্পাদক অধিকার হন নিয়ে কেন? কথা বলে না। উনি তো আপনার ওই যে কাছে যাওয়ার গণমাধ্যমের অন্য আরেকটা কারণ কর্মীদের নিয়ে বা গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলছেন না, উনি কথা বলছেন ওনার ব্যবসায়িক স্বার্থে। কাছে যাওয়ার কারণ আরো আছে, শুধু ব্যবসায়িক স্বার্থ না। কাছে যাওয়ার কারণ আছে দলীয় কর্মী, তো নেত্রীর কাছে থাকা, যত কাছে যাওয়া যায় পদ পদবি পাওয়া যাবে, কারণ এরা তো কোনো সম্পাদক না, সাংবাদিক না, এরা সব দলীয় কর্মী হয়ে দাঁড়িয়েছে। এবং মালিক, ব্যবসা, সাংবাদিকতা একটা নেক্সাসে পরিণত হয়েছে। এই নেক্সাস আমাদের বাকি সবার জন্য একটা প্রশ্ন। এবং সবচেয়ে দুঃখজনক হলো কি যে আমাদের দুই নেত্রীর সামনে আসনগুলো তো আগেই দখল হয়ে থাকে, জায়গা থাকে না, যদিও জায়গা পাওয়া যায়, কিন্তু আমি প্রশ্ন করার আগে অন্য যখন সিনিয়র সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা দলীয় ভাষায় যেভাবে মানে প্রশ্নের নামে যেভাবে ভাষণ দেন, এরপরে আমি মাইক্রোফোন হাতে আমার প্রশ্ন করতে তখন ভয় লাগে যে আমার এই কথা শুনে প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী কি রিয়াক্ট করে, সেই আতঙ্কিত হই। এবং এই ধরনের অপ্রস্তুত অবস্থা আমি নিজে প্রত্যক্ষ করার পর আমি এখন ভয় পাই যে এই ধরনের সংবাদ সম্মেলনগুলোতে আমার যাওয়া উচিত। কিছু ক্ষেত্রে রুচি হারিয়ে ফেলেন হয়তো। ভয় রুচি, অপমানিত হওয়া, আমি সবার সামনে অপমানিত হওয়া। অথচ এই আমরা সেই সাংবাদিকরা যে এই দুই নেত্রী 9 বছর আন্দোলন করছে এরশাদকে হটানোর জন্য। সর্বশেষ 1990 সালে সারা বাংলাদেশে, আমি তখন ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক সেক্রেটারি, আমরা 6 দিন পত্রিকা বন্ধ রেখে সাংবাদিকরা, স্রেফ সাংবাদিকরা বন্ধ রেখে আমাদের ঘোষণাই ছিল এরশাদের পতন না হওয়া পর্যন্ত বাংলার আকাশে কোনো সূর্যের মুখ দেখবে না কোনো সংবাদপত্র। 27 নভেম্বর থেকে 4 এবং ডিসেম্বর বন্ধ ছিল 6 দিন। এবং আমরা কিন্তু ওই পতন ঘটেই কিন্তু সংবাদপত্র বের করেছিলাম। আমাদের সাংবাদিকদের মধ্যে তখন কিন্তু কেউ কিন্তু মন্ত্রী, মিনিস্টার বা এমপি কিন্তু হয় না, সেই ইয়েটা ছিল। এখন তখন কিন্তু সকলে ঐক্যবদ্ধ। এবং আমি দেখতাম যে আমার পাশে এরশাদের ক্যাবিনেটে সাংবাদিক ছিল না, এরশাদের ক্যাবিনেট ছিল, এরশাদের ক্যাবিনেট ছিল। আমি হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে আমরা যারা ছিলাম, এই আবেদ খানটা যেভাবে দেখছি আমার পাশে বসে থেকে, ওই যে ইয়েতে ইকবাল সোহান চৌধুরী সহ, আমি সবার কথাই বলছি, যেভাবে নাকি ওই আন্দোলনটা আমরা করেছি, আজকে সেই আদর্শের জায়গা থেকে একেবারে সম্পূর্ণ বিপরীত। যেটা আমি সবার এরকম কোন আন্দোলনে, মানে সর্বশেষ সাগরুনির ইয়ে ছাড়া ওরকম কোন আন্দোলনে তাদেরকে আপনারা ডেকেছিলেন যে আপনারা আসেন? না, সাগরুনি আন্দোলন ছাড়া আসলে এইভাবে মুভমেন্ট আর সে মানে ওরকম কোন সুযোগ হয়, কিন্তু না, সে 90 সালে আন্দোলনের মধ্য দিয়ে তখন তো ঐক্যবদ্ধ হয়েছেন যে জায়গাটা ছিল। এবং ওই ঐক্য ভিত্তিটা দেখেই স্বার্থান্বেষী মহল মনে করেছে এই ঐক্যটাকে ভাঙা দরকার, এবং খুব দূর থেকে তারা এই সূক্ষ্ম কাজটি করেছে। আচ্ছা, মানে সেই সাতানিশ মহলের ভাঙার থেকে আমরা একটু অন্য জায়গায় আসি। আমাদের দর্শকরা এবং আমাদের যে গবেষক দল তারা একটি প্রশ্ন করছে যে নানা ধরনের দুর্যোগ এখন আমরা দেখছি, কোনোটা হচ্ছে মানে কোন একটি নির্দিষ্ট মহলের উপর, কোন সংখ্যালঘুদের উপর বা কারো উপরে যে হত্যা, আবার অনেক সময় যে প্রাকৃতিক দুর্যোগ আছে, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, সেগুলির ক্ষেত্রে সচেতনতার অভাব এবং মিডিয়ার দায় দায়িত্ব নিয়ে প্রায় প্রশ্ন উঠে। সেইগুলিকে আপনারা কিভাবে দেখেন যে এই দায় দায়িত্ব মিডিয়া ঠিক মতো পালন করছে কিনা? আমি পিন্টু ভাইকে দিয়ে যদি শুরু করি, যে পিন্টু ভাই, প্রতিটি হত্যাকাণ্ডের সময় আমরা সাংবাদিকরা তার উপর দায় করি, গণমাধ্যমের দায় আপনি কিরকম দেখেন হত্যাকাণ্ডের ক্ষেত্রে, কোন দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে? দেখেন, হত্যাকাণ্ডের কথা যদি বলেন, এখন দুই ধরনের ঘটনা ঘটে। একটা আপনার সোশ্যাল ক্রাইম, যেখানে আপনার ওই জমি জমা বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে থাকে ওই পেটি ক্রিমিনালদের, সেটা সব দেশে, পৃথিবীর সব জায়গায় হচ্ছে, কম বেশি থাকে, হ্যাঁ, ল এনফোর্সারদের দায়িত্বের মধ্যে পড়ে। আরেকটা যে হত্যাকাণ্ড ঘটছে, সেটা আমি মনে করি এটা আপনার আইন শৃঙ্খলা জনিত সমস্যা না, যেটা হলো জঙ্গিবাদ। হ্যাঁ, জঙ্গিবাদের কারণে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই হত্যাকাণ্ডগুলো সাথে আমি মনে করি মিডিয়ার এখানে ভূমিকা আছে। কারণ আমার দেশে যে জঙ্গিবাদের বিস্তার হচ্ছে, মিডিয়ার ভূমিকাটা আপনি কিরকম দেখেন? কেমন ভূমিকাটা, প্রথমে আমি বলি না, মিডিয়ার ভূমিকাটা এখানে
আমি ভালো বলবো না, সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করতে পারে। জঙ্গিবাদ যেটা যে সেটা যে করছে কারণে না। এখানে হচ্ছে, যেটা সেটা কেন করছে না। আপনার জঙ্গিবাদের বিস্তার ঘটছে, সেই উৎস কিন্তু মিডিয়া হাত দিতে পারে। আমি এই জঙ্গিবাদের দিকে যেন আমার ইয়াং একটা জেনারেশন ঢুকে পড়তেছে, কম করে হলো ছোট করে হলো, এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। এটা সিরিয়া বা ইরাক বর্ডার এখান থেকে অনেক দূরে বলে এই 50 জন 60 জন যাওয়ার তার মানে চেষ্টা আপনি করে। বলছেন যে মিডিয়ার আরো ভূমিকা পালন করা না, এখানে দীপু- সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দীপু বড় ভাই কি ভূমিকা মনে রাখতে করেন? পারে। না না, সচেতনতা না, এটার মূল সংকটটাই তো রাজনৈতিক সংকট। এই সংকটটা যদি আমরা দূর করতে পারতাম, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব যদি সংকটটা দূর করতে পারতো, মিডিয়া তার সহায়ক ভূমিকা পালন করতো। মিডিয়া তো আলাদাভাবে, আপনি ভুল করছেন। রাজনৈতিক বিষয়টা তো আমি অস্বীকার করছি না, সেটার পাশাপাশি আমার মিডিয়ার দায়িত্ব, তার পাশাপাশি সেটা যেই তো মূল কাজ। না, তার পাশাপাশি যে ভূমিকাটা থাকে সেটা গৌণ, কিন্তু আমি মূল জায়গাটাই আমি যদি ঠিক না করতে পারি, তাহলে গণমাধ্যম সেখানে কি করতে পারে? মানে গণমাধ্যমের কি কিছু মানে গণমাধ্যম কি প্রেসার গ্রুপ হিসেবে বা সেইটা আমি মনে করি সেই অবস্থানটা খুব বেশি করছে, করতে পারে না, গণমাধ্যম কিন্তু role play করছে। রাজনৈতিকভাবে যখন বিভাজন একবারে হয়, করছে না যখন তা। নাকি ক্ষমতাটা মূল দাঁড়ায়, যখন নাকি জঙ্গি বা এই শক্তিকে সাথে নিয়ে যখন নাকি ক্ষমতায় যাওয়ার প্রশ্ন থাকে, আর এক পক্ষ হচ্ছে জঙ্গিবাদের ইস্যুটা না, করে তারা ক্ষমতা না, দীর্ঘায়িত দীপু ভাই, করতে আমরা থাকে। যদি পক্ষগুলিকে আলাদা করি, আমরা যদি শুধু বলি যে এই রকম অবস্থার মধ্যে গণমাধ্যম তার যে ভূমিকা পালন করা দরকার তা পালন করছে বা করতে পারছে কিনা, আমি মনে করি যে যথেষ্ট করছে, আপনি মনে করছেন যে আপনি করছেন? যথেষ্ট পরিমাণ করছে, কারণ এই ঘটনাগুলো কিন্তু কোনো গণমাধ্যম তো উৎসাহ দিচ্ছে না, আচ্ছা, কোনো বরং বড়- নিন্দা জানাচ্ছে এবং তার বিপক্ষে কি যা যা মতগুলো সেগুলিকে টেনে নিয়ে আসছে তারা। কিন্তু বরং এই দুর্যোগের মধ্যে যেখানে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ, সেখানে গণমাধ্যম তার সঠিক দায়িত্ব পালন করছে। ইশতিয়াক ভাই কি মনে করছেন যে না, আমার কাছে বিষয়টা মিশ্র। আমার কাছে মনে হয় গণমাধ্যম কিছু কিছু ক্ষেত্রে করছে, চেষ্টা করছে, কিন্তু কোথাও কোথাও দক্ষতারও অভাব আছে গণমাধ্যমেরও। কিছু কিছু জায়গায় আমি মনে করি যেসব ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে এই যে রাজনৈতিক যে ভিন্নমতের প্রতি যে আমরা যে একটা বিপন্ন অবস্থা দেখতে পাচ্ছি, সেইখানে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, সেইখানে কিন্তু আমরা পুলিশ কি বলছে সেইটা যত বেশি রিপোর্ট করছি, নিজস্ব অনুসন্ধান কিন্তু অনেক কম। একই সাথে অনুসরণ করে যাওয়া ফলো আপ রিপোর্টের সংখ্যা আমাদের কিন্তু অনেক কম। আমি জাহিদুল হাসান পিন্টুর সাথে একমত যে গণমাধ্যমের এখানে একটা বড় ভূমিকা আছে সচেতন করা এবং ঘটনা বের করে আনার ক্ষেত্রে। এই জায়গাটায় আমরা মনে হয় যে আমরা গাজী ভাই কি বলবেন এই ব্যাপারে? আমি বলতে চাই এটাই যে গণমাধ্যম কিছু আসলে কিন্তু রোল প্লে করছে। গণমাধ্যম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বোধ কিন্তু সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সহায়ক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। তবে যেটা ইশতিয়াক বলেছে যে আজকাল আমাদের রিপোর্টিং যে করা দরকার, যে অনুসন্ধানী রিপোর্ট, এটা একেবারেই অভাব, এটা নাই বললেই চলে। এই যে এটা কিন্তু অতীতে ছিল না, এখন তো আজকাল আমি তো রেগুলারই গিয়ে প্রত্যেক অফিসে রাগারাই করি, ওই আইসাই গিয়ে বসে অনলাইনে, মানে আর সে মাঠে যাওয়ার কোনো খবর না, সারাদিন ঘুরে ঘুরে আইসা কে কি করছে একটা বাইক করে জোড়াতালিতে পাঠিয়ে দিল। আমি তো, তুমি গেছিলা না? যাই না। তুমি যাই না তো কি রিপোর্ট করছো? পুলিশ ব্রিফিং যত কভার পুলিশ ব্রিফিং, পুলিশ কি বললো? পুলিশ কি আগে বললো? কিন্তু ছিল এটা, আমি যেমন 19 বছর ক্রাইম রিপোর্টিং করছি, পুলিশ আমার পিছনে ঘুরেছে, আমি পুলিশের পিছনে ঘুরি নাই। এখন হলো আমরা পুলিশের পিছনে ঘুরি, পুলিশ এবং পুলিশ একটা- এই জি। ক্ষেত্রে আমার একটা ভিন্ন মত আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেটা বিদ্যমান পরিস্থিতি অনেকটা দায়ী। কারণ মানে জঙ্গিবাদ দমনের নামে, জঙ্গি ধরার নামে যদি এটার অপব্যবহার হয়, সেই অপব্যবহার সংক্রান্ত যদি আমি রিপোর্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমি পুলিশের বিরুদ্ধে বা র্যাবের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করতে পারবো কি পারবো না, আমার মিডিয়া সেইটা ধারণ করতে পারবে কিনা, এই ব্যাপারে আমার আমার মনে হয় যে আস্থাহীনতার আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, দীপু ভাইয়ের কথা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসছে। আমরা একটা বিরতি নিব দীপু ভাই। দীপু ভাই ফিরে এসে আপনার কাছেই ফিরতে চাই, একই প্রশ্ন আপনার কাছে থাকবে, কিন্তু শুরুটা আপনি একটু করবেন যে সম্প্রচার নীতিমালা পর এখন আমরা সম্প্রচার আইন পেতে যাচ্ছি, এর খসড়া অনলাইনে দেওয়া হয়েছে, মতামত নেওয়ার জন্য মতামত দিবেন কিনা এবং আপনি কেমন আইন চান, এটি আপনাদের সবার কাছে জানতে চাইবো। দীপু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের। দীপু ভাই, সম্প্রচার নীতিমালার পর সম্প্রচার আইন পেতে যাচ্ছি, খসড়া অনলাইনে দেওয়া আছে, মতামত নেওয়ার জন্য মতামত দিবেন কিনা, আপনি কেমন আইন চান? আপনি দেখেন, সম্প্রচার কর্তৃপক্ষ গঠনের মধ্যে, কমিশন গঠনের মধ্যে আমাদের বহুত হলো যে এই কমিশন সমস্ত কিছু স্বাধীনতা আমাদের রক্ষা টক্ষা করবে, কিন্তু দেখেন আমরা যেটা খসড়া যেটা পাচ্ছি, কি পাচ্ছি যে কোনো প্রতিষ্ঠান যদি এই সম্প্রচার আইন যদি ভঙ্গ করে, তাহলে তার জেল জরিমানা বড় অঙ্কের অনেক হবে। কিন্তু আমি যদি সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ যদি সম্প্রচার করতে বাধাগ্রস্ত হই, তখন যে কর্তৃপক্ষ আমাকে বাধা দেবে, সেই কর্তৃপক্ষের উপরে কি জরিমানা আরোপ হবে, সেই রাষ্ট্র বা সরকার সংস্থা কি পানিশমেন্ট হবে, তার কিন্তু কোনো খবর নেই। আবার এখন কি সংবাদপত্রের ব্যাপারে 30 দিন বন্ধ রাখতে পারবে, যেই আমরা আজকে গণমাধ্যমে দেখলাম। তাহলে এটা কি ধরনের এই আইন, এইসব আইন করার মধ্য দিয়ে কি হচ্ছে?
আরো তো আমি কণ্ঠাস হয়ে যাচ্ছি, আমি আরো সংকুচিত হয়ে যাচ্ছি। ফলে আমি এই যে কোনো এই যে এটা যে জঙ্গিবাদের বিরুদ্ধে অনুসন্ধানী, জঙ্গিবাদের বিরুদ্ধে কে চায় না যে জঙ্গিবাদের বিরুদ্ধে সঠিকভাবে অপারেশন হোক, কিন্তু এই অপারেশনের নামে যদি অপব্যবহার হয়, সেই সংক্রান্ত রিপোর্ট যদি আমি করতে না পারি, তখন কি হবে? এবং তখন যদি আমি যদি অস্বস্তির মধ্যে থাকি, আমি যদি আস্থাহীনতার মধ্যে থাকি যে এই ধরনের জিনিস সম্প্রচার যদি আমি করি, তাহলে এটা উল্টো খড়গ নেমে আসবে। তখন তো আমি আমার রিপোর্টারকে আমি তার সাথে একমত একটা জায়গায়, যে সম্প্রচার আইন যেটি হতে যাচ্ছে সেখানে যে জেল জরিমানার বিধান রাখা হয়েছে, তারা যুক্তি দেখাচ্ছেন যে অন্যথায় এটি প্রেস কাউন্সিলের মতন একটি দন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হবে। কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তির বিরুদ্ধে লিখলে আমার জেল জরিমানা হবে। তিনি যদি আমাকে অসহযোগিতা করেন, তিনি যদি দুর্নীতি করেন, তিনি যদি অনিয়ম করেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একইভাবে কিন্তু আজকেও যেটা পত্রিকা আসলো যে 30 দিনের জন্য পত্রিকা বন্ধ, এটার অপপ্রয়োগ হওয়ার একটা সুযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা বলছি এটি একটি স্বাধীন কমিশন হবে। বাংলাদেশের স্বাধীন কমিশনের যে চরিত্র, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে রাজনৈতিক বিভাজনের যে চরিত্র আমরা দেখতে পাই, যে রাজনৈতিক চরিত্র দেখতে পাই সরকারে, বলে এই কমিশনের কি চরিত্র দাঁড়াবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আমি বহুত কমিশন তো আমরা দুর্নীতি দমন কমিশনও দেখেছি, সেগুলোর চরিত্র নির্বাচন কমিশন দেখেছি। সুতরাং তথ্য কমিশনও কি চরিত্র নিয়ে দাঁড়াবে, আমার জন্য সাধারণ সামান্য প্রোটেকশন দিবে কিনা আমার অধিকারকে সাংবাদিক হিসেবে আমি সংশয়ে আছি। গাজী ভাই? আমি তো অত্যন্ত ভীত সন্ত্রস্ত। আচ্ছা, মানে 42 বছর সাংবাদিকতা করে আমার মনে হচ্ছে যে মানে আমি একটা ছোট প্রশ্ন করি, আপনি দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি, দৈনিক সংগ্রামে আপনি কোনো প্রতিবেদন লেখার সময় বা এইখানে কোনো কিছু বলার সময় আপনার মধ্যে সেই ভীতি কাজ করছে কিনা, যে আপনি যেটি বলতে চাচ্ছেন সেটি বলছেন না, এরকম কোনো কিছু হচ্ছে কিনা? না, ভীতি তো কাজ তো করি, অবশ্যই করে। এবং আজকে যে আইনের অবস্থা দেখলাম, জি, এবং খায়রুল হক সাহেব তো 30 দিন বন্ধ রাখার সুপারিশও করে দিয়েছেন। উনি তো গণতন্ত্র মোটামুটি 16 মাস পরে রায়টাই দিয়ে গণতন্ত্রের একটা অবস্থান নিয়ে গেছেন, এখন আমাদের ভোট লাগে না। তা এখন এই যে আপনি পত্রিকা বন্ধের, যেখানে আমরা 16A ধারা বাতিল করালাম জাস্টিস শাহাবুদ্দিন মাধ্যমে আন্দোলন করে, ওই 90 সালে এরশাদের পতন ঘটিয়ে, যেখানে পত্রিকা বন্ধ করার আইনটি আমরা তুলে দিতে বাধ্য করেছিলাম, সেখানে আবার ঘুরে ফিরে জেল, জরিমানা, পত্রিকা বন্ধ, মিডিয়া বন্ধ। মিডিয়া তো আজকে বিদেশিরা পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম এখন হুমকির সম্মুখীন, এই অবস্থা চলে গেছে। আপনি দেখেন আজকে মুস্তাফিজ যেখানে আছে, তার বাংলা ভিশনের লাইভ টক শো কিন্তু একটা বন্ধ হয়েছে। কাজে এইভাবে আজকাল আপনারা যারা টক শো করেন তাদেরকে অনেক ভাবতে হয়। আমি জানি আজকাল আমরা আসতে রাজি হই না, অনেকে রিং করলে, কেন? এইসব কারণে। তার মধ্যে যদি আপনি এই জেল জরিমানা, এখন অনেকের নাকি ভালো লাগে, যারা পত্রিকার মালিক হয়ে যায়, টেলিভিশনের মালিক হয়ে যায়, তাদের কাছে তো ভালো লাগবেই, কারণ তিনি তো মালিক বনে গেছেন, কিন্তু তার তো রিপোর্টিং করতে হবে। কিন্তু আপনি সেই এই তেজস্বী ভাষায় কথা বলেও আপনার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ আমি জানি না কতদিন বলতে পারবো, বলতে পারবো কতদিন, কিন্তু আমার মনে হচ্ছে এই ধরনের আইন পাশ করাটা খুবই অনুচিত হবে, এবং বাংলাদেশের মিডিয়ার কর্মীরা এই ধরনের আইন পাশ করতে দিতে পারে না। আমরা একটু পিটু ভাইয়ের কাছে শুনি। পিটু ভাই, আপনি কি মনে আমি করছেন সম্প্রচারের নীতিমালার কথা যদি বলেন, আমি বলবো তো ডিটেলে আমি যাচ্ছি না, অনেক আলোচনা হয়েছে। কোনো নীতিমালা না থাকার চেয়ে একটা নীতিমালা থাকা দরকার। আচ্ছা, হ্যাঁ, একদম আপনার নীতির ঊর্ধ্বে থাকবেন। কোনো বিধিবিধান, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান নাই যেটা বিধিবিধান নাই, সম্প্রচার নীতিমালা নেই আমাদের। হ্যাঁ, তো ওই নীতিমালাটা করা দরকার। সেটা কি রকম হবে সেটা স্টেক হোল্ডারদের সঙ্গে দিনের পর দিন আলোচনা করে একটা দাঁড়াতে পারে। আপনি যদি দেখেন, আপনি কোনো সম্প্রচার কর্তৃপক্ষ, আপনার ধরেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আপনি যদি রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড করেন, আপনার প্রতিষ্ঠান কি চালু রাখার দরকার? রাষ্ট্র তো বন্ধ করে দিতে বাধ্য হবে, এবং সেটা আপনি অস্বীকার করতে পারেন। সেটা তো আমাদের আমি সেটাই বলছি, সেগুলো আছে, নতুন করে ইম্পোজ করার আমি এখানে কিছু দেখছি না। এই জিনিসটাই আপনি একটা আমব্রেলা আইন করতে পারেন। আমার সংবাদপত্রের হাজার হাজার আইন, প্রেস এন্ড পাবলিকেশন 1974 থেকে আরম্ভ করে এই জায়গায় আপনি একটা আমব্রেলা আইন তৈরি করে এই সব গণমাধ্যমকে এটার আওতায় নিয়ে আসতে পারেন। সেইটা আপনি সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলতে পারেন। এটা একটা। আরেকটা হলো যেটা লেটেস্ট, যেটা আপনার 30 দিন পত্রিকা বন্ধের কথা বলছে, এটা এটা কিন্তু আপনার প্রেস কাউন্সিল করে না। আমাদের কিন্তু দীর্ঘদিন, আমি বলছি, আমাদের কিন্তু দীর্ঘদিনের দাবি প্রেস কাউন্সিল এককে শক্তিশালী করা। আমি বারবার অন্যায় করব, ভুল সংবাদ ছাপাবো, আর প্রেস কাউন্সিল শুধু তিরস্কার করে ছেড়ে দিবে, এইটারও কিন্তু আমরা নিন্দাই জানিয়েছি। এই জায়গাটা একটু শক্তিশালী হতে হবে। কিন্তু আপনি আমাকে 30 দিনের জন্য পত্রিকা বন্ধ করে দিবেন, এটা আমার মনে হয় এটা মানে স্বপ্নেও এই দেশে কেউ ভাবে না, এটা বাস্তবায়ন করা অসম্ভব। যতদিন পর্যন্ত যতই
আপনার রুহুল খুব আমিন গাজী অসম্ভব হবে বা না, আইন থাকলে আরেক অসম্ভব গ্রুপ হবে যত দুই গ্রুপই থাকুক, এই জায়গায় আমার ধারণা ঐক্যমত হবে। আমরা একটা আইন থাকলে এটা একটা কালাকানুনি হবে। তবে আইন থাকলে এটা কিভাবে অসম্ভব হবে সেটা অবশ্য মানে ইস্তাক ভাইয়ের সাথে আমি একমত। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ইস্তাক ভাই আপনার কাছে ফিরছি। একটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যারা সাংবাদিক হিসেবে জনপ্রিয় এবং যাদের একই সঙ্গে যাদের গণমাধ্যম অনেক বেশি শক্তিশালী, তারা সাংবাদিক সংগঠন থেকে কিছুটা দূরে থাকেন বা এড়িয়ে চলেন। সাংবাদিকদের অধিকার আদায়ে এই প্রবণতা মানে কোন ধরনের প্রভাব রাখে, বা তারা কেন আসলে সাংবাদিকদের সংগঠন জনপ্রিয় বা শক্তিশালী গণমাধ্যমের প্রতিনিধিরা এড়িয়ে চলেন, এটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইশতিয়াক ভাই আপনাকে বিরতির আগে একটু জানতে চাইছিলাম যে আপনাদের চারজনের জন্য একই প্রশ্ন, শুধু আপনি শুরু করলেন যে সাংবাদিক হিসেবে জনপ্রিয় একই সঙ্গে তাদের গণমাধ্যম যাদের শক্তিশালী বা প্রভাবশালী এই ধরনের সাংবাদিকরা সাংবাদিক সংগঠনে কিছুটা দূরে থাকেন বা এড়িয়ে চলেন, এর কারণ কি বলে আপনি মনে করেন? এটা সবচেয়ে বড় কারণ হলো সেখানকার পরিবেশ। এই সংগঠনগুলোতে, ইউনিয়ন বলেন, সংগঠনগুলোতে যে পরিবেশ, যে ধরনের সংস্কৃতি লালন করা হয়, সেখানে ভালো রুচিবান লোকের প্রবেশ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যেভাবে জয় বাংলার জিন্দাবাদ স্লোগান, হয়তো জয় বাংলা স্লোগান দিচ্ছে না বা জিন্দাবাদ স্লোগান দিচ্ছে না, কিন্তু প্রত্যাশা যেটা নেতাদের পিছনে এইভাবে থাকতে হবে, আঠার মতন লেগে থাকতে হবে এবং তাদেরকে তোয়াজ করতে হবে এবং ওই সংস্কৃতিটা লালন করতে হবে, যে সংস্কৃতিটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু ইশতিয়াক ভাই সেইটা আসলে তারা নিতে পারে না। আপনি বলতে পারেন যে আমাদের যে মানে সেই সংগঠন থেকে তারা এড়িয়ে থাকেন, কিন্তু সেই সম্পাদকদের নিয়ে কিন্তু ইশতিয়াক ভাই সেইটা আসলে তারা নিতে পারে না। আপনি বলতে পারেন যে আমাদের যে মানে সেই সংগঠন থেকে তারা এড়িয়ে থাকেন, কিন্তু সেই সম্পাদকদের নিয়ে যে একটা আলাদা সংগঠন সেটার মধ্যে তো তারা থাকেন, তাহলে তো তাদের সঙ্গে সেই সম্পাদকদের সঙ্গে তাদের থাকা উচিত না। তাদের থাকা উচিত না, কিন্তু যেখানে মিনিমাম কমফোর্টটা ফিল করে সেখানে তারা যাচ্ছে। মানে শ্রমিকদের সঙ্গে না থেকে মালিকদের সঙ্গে কমফোর্টের কারণে আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি ওপেন হয়ে গেছেন। গাজী ভাই, আপনার কাছে কি মনে হয় যে প্রভাবশালী গণমাধ্যম বা সাংবাদিক হিসেবে যারা জনপ্রিয় তারা আসলে সংগঠনের সাথে কেন থাকেন না? মানে আপনার গণমাধ্যম, আপনি যে মাধ্যমে কাজ করেন সেটিও অনেক প্রভাবশালী, দৈনিক সংগ্রাম অনেক দিনের কাগজ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যাদেরকে আমরা 1, 2, 3, 4 তাদেরকে আমরা নেতৃত্বে দেখি না কেন? না, আমাদের সাংবাদিকদের জন্মগতভাবেই আমাদের দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী আছে নিতান্তই তারা লেখাজোকা নিয়ে থাকে এবং তারা এই ধরনের কার্যক্রমের মধ্যে থাকে না। আবার কিছু সাংবাদিক আছে কেউ না কেউ এই কোনটা ভালো? না, দুটোই ভালো। দুজনের কাজ। কারণ কেউ যদি আবার লিডারশিপটা না দিয়ে, তখন আজকের কথা বলি না, আমি আগের কথা বলছি, এই লিডারশিপটা না দিয়ে যদি সম্ভবত শিল্পকে তখন যেভাবে রাখতো, তখন কিন্তু ইউনিয়নের সদস্য হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হতো। আর এখন কিন্তু সদস্য গিয়া অফিস থেকে খাতাতে নাম টুকে নিয়ে এসে ভোটার তালিকায় টাঙিয়ে দেওয়া হয়, কোনো ফর্ম ফিল আপ করা লাগে না। ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের অবমূল্যায়ন এমন জায়গায় হয়েছে, জাতি গোটা অবমূল্যায়ন। সম্পাদকরা তো ইউনিয়নে ভোট দেয় এখন। না, এটা তো অবাক কাণ্ড করে। আগে তো সম্পাদকরা ইউনিয়নের মেম্বার থাকতে পারতো না, এগুলি কতগুলি মেম্বার এখন সেই জিনিসগুলো উঠে গেছে আস্তে আস্তে। এখন খালিদ, আসলে এটা অবক্ষয়ের একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে এবং আমরা আসলে জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। এবং আমরা এই মালিকরা, রাজনীতিকরা যত না খারাপ, আমরা আসলে আরো নষ্ট হয়ে গেছি। কারণ হলো দেখেন, এই যে আপনার যে প্রসঙ্গটা, এখন কোনো ভালো সাংবাদিক, কোনো ভালো সম্পাদক চিন্তা করে না যে আমি একটা সংগঠনের মধ্যে আসি। কারণ বিদ্যমান যে সংগঠনগুলো এমনভাবে রাজনীতিকরণ, দলকরণভাবে বিভক্ত, কমিটি গঠন করে প্রথম তার কাজ থাকে হলো আগে আমি নেত্রীর কাছে যাব, হয় প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেত্রী, এবং সেখানে যে কি আমি আমার পেশার অধিকার, মর্যাদা, অর্থাৎ আপনি যদি সঠিকভাবে শাসন না করেন, আপনি যদি সঠিকভাবে দল পরিচালনা না করেন, তাহলে আমরা আপনাকে কঠিনভাবে ধরবো, সেভাবে কাউন্ট করে না। বিভিন্ন দলীয় কমিটি যেভাবে দেখা করতে যায়, এনারাও সেইভাবে দলবদ্ধ হয়ে সেখানে যে আসে যে নেত্রী আমরা জিতেছি, আমাদের বিজয় জাতীয়তাবাদের বিজয় অথবা বাঙালি জাতীয়তাবাদের বিজয়। এইভাবে যখন আবির্ভূত হয়, এখন রাজনৈতিক দলগুলো আর সাংবাদিকদেরকে ভয় করে না, মনে করে সাংবাদিকদের কাজ হচ্ছে তাদেরকে তোষণ করবে। এইরকম একটা পরিবেশের মধ্যে কোনো ভালো সাংবাদিক, সম্পাদক, কোনো সাংবাদিক কোনো সংগঠনের সাথে যুক্ত হতে চায় না। পিটু ভাই, আপনার মতামত শুনবো যে মানে প্রভাবশালী গণমাধ্যম বা ভালো সাংবাদিক। এই যে দুটা ধারার কথা যে আসছে, আমি যা দেখতে পাই, আমি সবসময় নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করে অভ্যস্ত, নতুন ছেলে মেয়ে নেওয়ার জন্য। আমি দেখছি যে এখন প্রেস ক্লাব বলেন, ইউনিয়ন বলেন, যেখানেই আমার সাংবাদিকদের সমাগম, এখন বলতে আমার বিন্দু মাত্র দ্বিধা নাই, অশিক্ষিত সাংবাদিক প্রচুর হয়েছে। অশিক্ষিত লোকজন আমি বলতে বুঝাচ্ছি যে আপনার একদম সার্টিফিকেট নেই, ধরেন ইউনিভার্সিটির পড়াশোনা ছেলে মেয়েও কম আসতেছে,
কিছু যে আন্ডারগ্রাউন্ড প্রেস যেগুলি বলেন যে ওয়ালে ওয়ালে সাটানো যায়, আপনার পাঠকের কাছে পৌঁছায় না, সেই সমস্ত জায়গার দেখা যাবে যে 200-250 করে তাদের সাংবাদিক, এরা ইউনিয়নের মেম্বার হচ্ছে, প্রেস ক্লাবের মেম্বার হচ্ছে। ভোটে যখন যাবেন আপনি খালেদ মহিউদ্দিন কোটটাই পরে গিয়ে ভোটে দাঁড়ান, আর আরেকজন আন্ডারগ্রাউন্ডের একজন যখন যে মাস শেষে যে বেতন পায় না ঠিক মতো, কিন্তু যে ইউনিয়নগিরি করে বেড়াচ্ছে, সে ভোটে দাঁড়াবে, দেখবেন সে ভোটে জিতছে। কেন জিতছে? সেই জায়গায় তার স্বার্থটা রক্ষা করবে ওই ইউনিয়ন নেতা। আপনার আর আপনি যাবেন না কেন? আপনার প্রতিষ্ঠান দেখা যাবে যে ওই যে প্রভাবশালী প্রতিষ্ঠানের কথা বলছি, ওই প্রভাবশালী প্রতিষ্ঠান তার শ্রমিক কর্মচারী সাংবাদিকদের পাওনা দানা ঠিক মতো দিচ্ছে, সে মনে করতেছে আমি ফুলফিল, আমার চাহিদা মিটাচ্ছে, আমার আর এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমার সর্বশেষ প্রসঙ্গ গাজী ভাই, আপনাকে শুরু করতে চাই যে আজকে মে দিবস শেষ হতে যাচ্ছে, এই সময়ে আপনার কাছে মনে হয় যে কোন দাবিটি নিয়ে আমাদের সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত আমাদের সাংবাদিকদের? বেতন ভাতা, পেশা মুক্ত বুদ্ধি। আমাদের হাতে 3 মিনিটের মতো সময় আছে, আমি সবার কাছে শুনতে চাই। আমি এই সবার সাথে একমত হয়ে বলবো, তারপরও আসার কথা হলো এই, আমরা মনে হয় সকলে এগিয়ে আসা উচিত যাতে আমরা একটি ভালো অবস্থানে পৌঁছতে পারি। এখানে এই যে আমরা সবাই দূরে দূরে থাকি, এভাবে কিন্তু এটাকে ভালো করতে পারবো না। তাতে ওই যে শকিরা বলে লোকরাই কিন্তু আইসা এক সময় আমি চাইবে না চাই লিডারশিপ দিবে, কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই এগিয়ে আসলেই এগুলি আস্তে আস্তে ঝরে পড়বে, এটি হলো নিয়ম। আমার সবচেয়ে বড় কথা হলো এখন এই যে সম্প্রচার নীতিমালা বা আইন যেটা হচ্ছে, এই ব্যাপারে আমাদের সবচেয়ে মনোযোগী হওয়া উচিত। 1, 2 নম্বর হচ্ছে সরকার যে বেতন স্কেল নির্ধারণ করেছে অলরেডি, আমাদের কাছে ইনব্যালেন্স তৈরি করে দিয়েছে, এইটার ব্যাপারে আমাদের সকলকে একমত হয়ে আমাদের আরেকটি বেতন স্কেলের জন্য আগে আসা উচিত। ইশতিয়াক ভাই, আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড়? আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভালো সাংবাদিকতা করার একটা প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়া, যাতে বাংলাদেশের গণমাধ্যম তার কর্মীদেরকে একটা ভালো কাজের সুযোগ দিতে পারে, তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে, তাকে ভালোভাবে বেঁচে থাকার একটা মিনিমাম সুযোগ করে দিতে পারে। আমরা কিন্তু আমাদের পিঠ কিন্তু সত্যি সত্যি দেয়ালে ঠেকে গেছে। এখন একটা যে পরিস্থিতি বিরাজ করছে, প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবার কোনো শক্তি এখন বাংলাদেশের গণমাধ্যমের নাই। দীপু ভাই? দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সকল সাংবাদিক, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিজের পেশার অধিকার, মর্যাদা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি এক কথাই বলবো, যেটা উনি বলছেন, রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে থাকতে হবে, পাশাপাশি সাংবাদিকদের লেখাপড়ার মিনিমাম একটা যোগ্যতা নির্ধারণ করে দেওয়া উচিত। আমি একমত সাংবাদিকদের লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতার মিনিমাম একটা যোগ্যতা নির্ধারণ করে দেওয়া উচিত। আপনি যারে তারে আপনার সাংবাদিকতার লাইসেন্স দিয়ে দিতে পারেন না। আমি আরেকটি প্রসঙ্গে একটু দেখতে চাই যে এটা তো একবারে যে এই মুহূর্তে আমরা সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপারটা শুনলাম, আপনারা আমার হাতে 1.5 মিনিটের মতো সময় আছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি সেটা একটু বলবেন, যে এই মুহূর্তে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি গাজী ভাই? সাংবাদিক বড় চ্যালেঞ্জ হলো স্বাধীনভাবে পেশাদারিত্ব পালন করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। স্বাধীনভাবে পেশাদারিত্ব পালন করা, যেটা বলছে দীপু বারবার, আমি একমত। এই দলীয় লেজের ভিত্তির বাইরে এসে পেশাদারিত্বটা করার বড় অভাব আমি অনুভব করি। ইশতিয়াক ভাই, আপনার কাছে? আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের রাজনৈতিক পরিস্থিতি, যে রাজনীতি বিরাজ করছে, সেই রাজনীতিতে যেভাবে জিঘাংসার শিকার হয় মানুষ, যে কোনো কিছু লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, অপিনিয়ন ব্যক্ত করার ক্ষেত্রে, এখান থেকে না বেরোলে স্বাধীন সাংবাদিকতা খুব কঠিন হয়ে দাঁড়াবে। দীপু ভাই, সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয়, আমাদের স্বাধীন সাংবাদিকতা চরমভাবে হুমকির মুখে পড়বে। সুতরাং গণতন্ত্র ফিরিয়ে আনাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে কি গণমাধ্যম কোনো ভূমিকা নিতে পারে এরকম আপনি মনে করছেন? না, এই পরিবেশটা আমাদের প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে গণমাধ্যমের অধিকার, স্বাধীনতা রক্ষা পাবে। গণতন্ত্র কিন্তু অঙ্গে আমি মনে করি গণমাধ্যম এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক আপনার এই যে সাংবাদিকদের স্বাধীনতা, আমাকে আপনি দিবেন না, আমার এটা আদায় করে নিতে হবে। আদায় করতে হলে আমার সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। জনাব রুহুল আমিন গাজী, সৈয়দ ইশতিয়াক রেজা, মুস্তাফিজ দীপু, জাহিদুল হাসান পিট, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।